দেখুন, সম্রাটের খোঁজ না মিললেও তার সাম্রাজ্যের যা বহর তা চোখ কপালে তুলে দেওয়ার মতো। এখনো পর্যন্ত নগদ ও সোনা মিলিয়ে টুলু মণ্ডলের 220 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, সঙ্গে আবার 400 বিঘা জমি। এদিনই দুর্নীতিযোগে গ্রেফতার করা হয়েছে টুলু মণ্ডলের ম্যানেজারকে। আবার এদিনই জঙ্গিযোগে গ্রেফতার করা হয়েছে তৃতীয় ব্যক্তি আদিত্য সিংকে। এই আদিত্যই উমেশ রায় সম্পর্কে যাবতীয় তথ্য হামিমকে সরবরাহ করেছিল বলে দাবি এসটিএফ সূত্রে। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে অগাধ সম্পত্তি টুলু মণ্ডলের, এবং প্রতিদিন সেটা দফায় দফায় বাড়ছে। মিনার মণ্ডলের বাড়ি থেকে টুলু মণ্ডলের যে বিপুল সম্পত্তি উদ্ধার হলো, তারপর বাড়তে বাড়তে আজকে সেটা পৌঁছেছে 220 কোটিতে। 34 কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং 400 বিঘার জমিরও হদিশ পেয়েছে পুলিশ। ফলে বেড়েই চলেছে পলাতক পাথর ব্যবসায়ী সম্পত্তির বহর। আজকে আবার একটা প্রিন্টিং মেশিনের খোঁজ পাওয়া গিয়েছে, দেখুন এই প্রতিবেদনে। টুলু মণ্ডলের সম্পত্তিতে এবার কোটির ডাবল সেঞ্চুরি। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত 220 কোটির হদিশ। টুলু মণ্ডল ও তার পরিবারের নামে 400 বিঘারও বেশি জমি। ডুপ্লিকেট ডিসিআরকে হাতিয়ার করে সরকারের রাজস্ব চুরি করে এভাবেই সম্পত্তির পাহাড় গড়েছেন নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু। সেই ঘটনা তদন্তে এবার উদ্ধার হলো নকল ডিসিআর ছাপানোর যন্ত্র। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে টুলু মণ্ডলের পার্কিং লটে যান তদন্তকারীরা। সেখানে খোলা অবস্থায় সিমেন্টের গোডাউনের মধ্যে বস্তা চাপা দেওয়া ছিল ওই যন্ত্র। সরকারের তরফ থেকে রাজস্ব আদায়ের জন্য যে ডিসিআর ছাপানো হতো, সেই ডিসিআরের একেবারে নকল করতেন টুলু মণ্ডল, যাতে যে 4000 হয়তো লরি বেরোচ্ছে, সেই 4000 ইন্টু 250 করে পার টন হিসাবে সরকারের কাছে রাজস্ব যাওয়ার কথা, সরকারের খাতায় দেখানো হচ্ছে কত, যে 1000 লরি বেরোচ্ছে। বাকি 3000 যে ডাম্পারকে এই নকল ডিসিআর যে টুলু মণ্ডল ছাপাতো, সেই ডিসিআর কপি কিন্তু দিয়ে দেওয়া হতো। তার ফলে কি হতো, পুরো টাকাটাই টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানির কাছে চলে যেত, এবং এইখান থেকে কিন্তু এই যে বড় সড় চক্রটা সামনে এসেছে। সূত্রের খবর, পার্কিং লটি ছিল টুলুর কালো কারবারের মূল ডেরা। নকল ডিসিআর ছাপানোর জন্য সেখানে রীতিমতো তৈরি করা হয়েছিল ছাপাখানা। কি কাজ করতে? ছাপাখানা। ছাপাখানা, টুলু মণ্ডলের ছাপাখানা। ছাপাখানা কি হতো সেখানে? সেখানে ডিসিআর ছাপা হতো, লোডিং স্লিপ ছাপা হতো, চালান ছাপা হতো। এবার এই ডিসিআর ছাপা হতো কোথায় বলছেন? এইখানে পার্কিংয়ে। মেশিনটি খোলা অবস্থায় ছিল কেন? তাহলে কি সেটি অন্য কোথাও সরিয়ে ফেলার পরিকল্পনা হয়েছিল? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই যে অফিস, এই অফিসে কি হতো? এই অফিসে কি হতো, দেখুন এই অফিসে আমার শোনা কথা ইললিগেল যত রকমের কাজ, যেমন কিছুদিন আগে আমাদের বিএলএলআরও সাহেব বালি মজুত করা সিজ করেছে। তারপর পাথর, কিছু ইললিগেল পাথর, ইললিগেল, আমি তো শুনেছি এখানে ওরা ইললিগেল ডিসিআরও ছাপাতো। এই যে আপনি ডিসিআর যেটা নিয়ে আছেন, হ্যাঁ, এই ধরনের ইললিগেল ডিসিআরও এখানে ছাপাতো। এখান থেকেই হচ্ছে পুরোটা হচ্ছে কালোবাজির অপারেট করতো। এখনো পর্যন্ত টুলুর দেখা নাই, তবে সিজ ও ফ্রিজ করা সম্পত্তির যে হিসেব তদন্তকারীরা পেয়েছেন তা ছাড়িয়ে গিয়েছে কোটির ডাবল সেঞ্চুরি। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 33 কোটি 70 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের হদিশ মিলেছে। জমির পরিমাণ 400 বিঘারও বেশি। যেসব জমি রয়েছে টুলু মণ্ডলের পরিবার ও কোম্পানির নামে। এরই মধ্যে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রবিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে টুলু মণ্ডলের প্রাসার ইউনিটের ম্যানেজার সীতেশ প্রামাণিককে। মোহাম্মদবাজার থানার পুলিশ সূত্রে খবর, সীতেশ টুলু মণ্ডলের ক্রিমিনাল সিন্ডিকেটের অন্যতম অংশ। টুলুর সিন্ডিকেটের মধ্যে যোগাযোগ রাখার কাজ হতো এই ম্যানেজারের মাধ্যমে। ধৃতকে জেরা করে টুলু মণ্ডলের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ঘটনা তদন্তে গাফিলতির অভিযোগে মোহাম্মদবাজার থানার 2 এসআইকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন আব্দুল আলিম ও সেনাউর হোসেন। তাদেরকে ক্লোজ করা হয়েছে সিউড়ি পুলিশ লাইনে। পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বিষয়টা হচ্ছে উন্নয়ন। রাজকোষকে একেবারে রাজকোষে রক্তশূন্যতা ঘটিয়ে দিয়ে ব্যক্তিগত উন্নয়নকে কোন জায়গায় নিয়ে গেছিলেন টুলু মণ্ডল, এই বিপুল পরিমাণে সম্পত্তির হদিশ পাওয়ার পর সেটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর তারপর তো এই যে প্রিন্টিং মেশিন পাওয়া গিয়েছে, এখন মনে করা হচ্ছে এই প্রিন্টিং মেশিনটা টুলু মণ্ডলের ছাপাখানা ইনস্টল ছিল, যেখান থেকে নকল ডিসিআর তৈরি করা হতো। পালা বদলের পর ধরপাকড়ের ভয়ে এই প্রিন্টিং মেশিনকে অন্যত্র সরানোর পরিকল্পনা ছিল। কিন্তু আমি বলছি, মূল বিষয়টা শান্তনদা, এই যে দুর্নীতি করে একেবারে কার্যত প্রাসাদ তৈরি করা, কেউ কিচ্ছু জানতো না। না, এটা ভুল কথা, সবাই সব জানতো। আমি বীরভূমে পার্টির হয়ে অনেকদিন কাজ করেছি, তখন পুলিশের লোক থেকে শুরু করে গ্রামবাসী সবাই জানতো টুলু মণ্ডল এমন একজন ব্যক্তি, সম্ভবত তার আসল নাম নিজামুদ্দিন মণ্ডল। এ একদিকে নাজিমুদ্দিন মণ্ডল, বারিক বিশ্বাস যে কুখ্যাত গরু পাচারকারী,
বসিরহাট এলাকার, তার আত্মীয় হয়। এর প্রচুর পরিমাণে এ ধরনের কাজ আছে। ডিসিআর জাল ছাপায়, বালি পাথরের বীরভূমের অন্যতম শেষ কথা টুলু মণ্ডল। কেন অন্যতম শেষ কথা বলছি? তার বস ছিল কেউ অনুব্রত মণ্ডল, তার বস। উনি শুনলাম আবার কার কার বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেছেন। আমি তো বলছি অনুব্রত মণ্ডল এর সঙ্গে যুক্ত, সাহস থাকে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুক। কাজল শেখ থেকে শুরু করে বিভিন্ন জনের নাম ঘুরপাক খেত। আর এই টুলু মণ্ডল পুরো তৃণমূল কংগ্রেস দলটাকে ওখানে ফান্ডিং করত। পুলিশ প্রশাসনের ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট, কে কোন থানার ওসি হবে, সেগুলো এই সিন্ডিকেটরা ফাইনাল করতো এবং এদেরকে পয়সা করে দিতে হতো পুলিশ অফিসারদের, যে আমি অমুক থানার ওসি হতে চাই। আপনি যদি পাথরের কন্ট্রোল নেন তাহলে একটা থানা, যেমন মোহাম্মদ বাজার থানা, তার ওসি হতে গেলে তার অকশনের টাকা অনেক বেশি। এরকম কোথাও বীরভূম, কোথাও বর্ধমান, বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট টুলু মণ্ডল আছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি এই অনুব্রত মণ্ডল মানহানির মামলা করবেন কিনা আমি জানি না, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো? অবশ্যই। শুধু অনুব্রত মণ্ডল কেন, যাদের যাদের নাম আসবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি অনুব্রত মণ্ডলটা একটা উদাহরণস্বরূপ বললাম, যেহেতু শিবির বদল করেছেন বলে তাকে সব এরা একটা অংশ থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে। তাকে এরা বাঘটাক বলেছে, সে শিবির বদল করে বাঘ থেকে বেড়াল হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি রিয়েলিটিটা বলছি যে এরা সব যুক্ত। ওখানকার অনেক পুলিশ অফিসার যারা ওখানে দায়িত্বে ছিলেন, সেটা এসপি লেভেলের অফিসার হন বা তার নিচের লেভেলের অফিসার হন, তারাও এর সঙ্গে যুক্ত ছিলেন। প্রত্যেকে জানতেন, কেউ জানতেন না এটা হতে আমি বলছি পারে। তাহলে আপনি যখন জানেন অনুব্রতর সঙ্গে সরাসরি যোগ রয়েছে, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দলকে এবং সরকারকে জানাবেন যে অনুব্রতর বিরুদ্ধেও যেন কঠোরতম ব্যবস্থাটা নেওয়া হয়। একদম। সরকার প্রশাসনের মতো চলবে, দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দল, আমরা পার্টির পক্ষ থেকে আমি দাবি রাখছি যে যারা যারা এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত, সরকারের রাজকোষে এত ক্ষতি করল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আগামী দিনে যাতে আরেকটা টুলু মণ্ডল বা নিজামুদ্দিন একেবারে তৈরি না। ঠিকই, দল এবং সরকার এক হবেই বা কেন, কিন্তু প্রশ্নটা এই কারণে কালীঘাট তৃণমূলের তরফে বারে বারে তোলা হয় যে এই যে যারা শিবির বদল করছেন তারা আসলে বিজেপির বি টিম, এবং বিজেপির বি টিম বলে তারা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, ইমিউনিটি পেয়ে যাচ্ছেন। টুলু মণ্ডল অনুব্রত মণ্ডলের রাইট হ্যান্ড। যদি বি টিমই হয় তাহলে বি টিমের রাইট হ্যান্ডকে কেন আজকে এরকম নাস্তা নাবুদ করছে সরকার? বেশ, আমি এইখানে দেবনারায়ণ সরকারের কাছে আসবো। এখন প্রশ্নটা হচ্ছে জিরো টলারেন্সের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন বারে বারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলতেন। আজকে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে তাহলে ওই একটা কথা আছে না, যে হিন্দিতে বেশি চলে, সেটা হচ্ছে হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানোর আর একটা হচ্ছে খাওয়ার। যেটা জিরো টলারেন্স মুখে বলতেন, কিন্তু আসলে কি পরিমাণে দুর্নীতিতে একটা যদি সরকারের একটা অংশ শীর্ষ নেতৃত্বের মদত না থাকে, আজকে এই টুলু মণ্ডল আজকে এরকম স্টোন কিং কখনো হতে পারে নাকি? দেখো, আজকে আইরিশ একজন বিখ্যাত সাহিত্যিক ইমেট ফক্স বলেছিল, ক্রিটিসিজম ইজ অ্যান ইনডাইরেক্ট ফর্ম অফ সেলফ বোস্টিং। মানে সমালোচনা হলো আত্মহংকার, মানে আমি খুব নিজের অহংকার আর একজনকে সমালোচনা করছি। এই সব বালি খাদান হোক, এই পাথর খাদান হোক, দায়িত্ব শুধু এই সরকারের না, কেন্দ্র রাজ্য যৌথ দায়িত্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।